সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুক্তরাষ্ট্র নয়, সক্ষমতায় বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এখন চীনের। মিয়ানমারের শরণার্থী ঠেকাতে ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার, ভারতে পালিয়ে আসা পুলিশদের ফেরত চেয়েছে সেনা সরকার। উইঘুর মুসলিমদের অভিনব কায়দায় স্থানান্তর করছে চীন। তদন্তের বিরোধিতা করে নিজেকেও অপরাধী বানাচ্ছে আমেরিকা, বলছে হামাস। এবং ইরানকে মোকাবেলায় ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র নয়, সক্ষমতায় বিশ্বের বৃহত্তম নৌবাহিনী এখন চীনের। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মহাপরিকল্পনা করছে চীন। তারই ধারাবাহিকতায় নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন যুক্ত করে নৌবাহিনীর শক্তিমত্তা বাড়িয়ে চলেছে চীন। এরই ধারাবাহিকতায় সক্ষমতায় মার্কিন নৌবাহিনীকে ছাড়িয়েছে চীন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বরাতে তা জানা যায়। 2015 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বমানের বাহিনীতে পরিণত করতে একটি বড় প্রকল্প হাতে নেন। তিনি শিপইয়ার্ড এবং প্রযুক্তিগত উন্নয়নে বিনিয়োগের নির্দেশ দিয়েছিলেন, যে উদ্যোগ এখনও অব্যাহত আছে। এর মধ্যে চীনের জাহাজ নির্মাণ প্রকৌশল এরই মধ্যে পৃথিবীতে সাড়া ফেলেছে। প্রেসিডেন্ট শির ওই পরিকল্পনা কাজে লেগেছে। 2015-তে কাজ শুরু করে এখন বিশ্বের বৃহত্তম নৌবাহিনী চীনের। আকার বাড়ানোর পর এখন সামরিক প্রযুক্তি আধুনিকায়নের কাজ করছে দেশটি। ইউএস অফিস অফ নেভাল ইন্টেলিজেন্স ONI এর তথ্য অনুযায়ী 2015 সালে চীনা নৌবাহিনীর বহরে 255টি যুদ্ধজাহাজ ছিল। 2020 সালের শেষের দিকে জাহাজের সংখ্যা বেড়ে 360-এ দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে চীনের নৌবহরে 400টি জাহাজ থাকবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিজেদের নৌবহরে 355টি জাহাজ রাখার পরিকল্পনা। হিসাব বলছে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের কাছে 60টি জাহাজ বেশি আছে। আগামী 4 বছর পর চীনের কাছে 400টি যুদ্ধজাহাজ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ONI। ডিসেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের নেভি, মেরিনস ও কোস্ট গার্ডের রিপোর্ট অনুযায়ী চীনের নৌবাহিনী মাত্র 2 দশকে 3 গুণের বেশি যুদ্ধজাহাজ বাড়িয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী চীনের। সাবমেরিন, এয়ারক্রাফট ক্যারিয়ার, যুদ্ধবিমান, উভচর জাহাজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন এবং পোলার আইস ব্রেকার উদ্বেগজনক গতিতে চীন নির্মাণ করে চলছে। এর মধ্যে টাইপ 055 এর মতো বিধ্বংসী জাহাজ আছে, যাকে বিশ্লেষকরা বলেছেন মার্কিন টিকানডেরোগা ক্লাস ক্রুজারের চাইতেও উন্নত। আবার উপকূল আক্রমণের জন্য বিশেষভাবে তৈরি জাহাজের সাহায্যে চীন কাছাকাছি যে কোনো বিদেশি উপকূলে হাজার হাজার সেনা মোতায়েনের সক্ষমতাও অর্জন করেছে। CNN বলছে, বিশ্বে মার্কিন নৌবাহিনী শ্রেষ্ঠত্ব হারাতে বসেছে, তবে এখনও সেনা সংখ্যার দিক থেকে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীতে প্রায় 3,30,000 সেনা আছে। অন্যদিকে চীনের নৌবাহিনীতে আছে 2,50,000 সেনা। 2018 সালে পিপলস লিবারেশন আর্মি এপ্রিল মাসে দেশটি সবচেয়ে বড় নৌমহড়া করে। ওই মহড়ায় 48টি নৌবহর, কয়েক ডজন যুদ্ধবিমান ও 10,000 সেনা অংশ নেয়। মিয়ানমারের শরণার্থী ঠেকাতে ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার, ভারতে পালিয়ে আসা পুলিশ সদস্যদের ফেরত চেয়েছে সেনা সরকার। মিয়ানমার থেকে শরণার্থীর ঢল নামার আশঙ্কায় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, জান্তা সরকারের ধরপাকড়ে মিয়ানমারের নাগরিকরা সীমান্ত পাড়ি দিতে পারে আশঙ্কা করছে ভারত। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে ভারত। এই প্রসঙ্গে মিয়ানমার সংলগ্ন ভারতীয়
ভারতীয় রাজ্য মিজোরামের চাম্পাই জেলার সিনিয়র সরকারি কর্মকর্তা মারিয়া জুয়ালি জানান, তারা সীমান্ত দিয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। সীমান্তের সম্মুখভাগে ভারতীয় সেনা ও পুলিশ টহল দিচ্ছে। যদিও ইতোমধ্যে জান্তা সরকারের আদেশ পালন করবে না বলে মিয়ানমারের অন্তত ১৯ পুলিশ সদস্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে খবর বেরিয়েছে। তারা ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করছেন। এদিকে ভারতে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফেরত চেয়েছে মিয়ানমার। ভারতের সীমান্তবর্তী রাজ্য মিজোরামের চাম্পাই জেলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তিনি মিয়ানমারের ফালাম জেলা কর্তৃপক্ষের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। সেখানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ৮ পুলিশ সদস্যকে ফেরত পাঠাতে অনুরোধ জানানো হয়। গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টোকে। অভ্যুত্থানের পর থেকে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করছে হাজারো মানুষ। জাতিসংঘের তথ্য অনুসারে এখন পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৫০-এর অধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। মিয়ানমারের সঙ্গে ভারতের ১,৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। সংখ্যালঘু খ্রিস্টান চীন জাতিগোষ্ঠীর লোকজন ছাড়াও অনেক রোহিঙ্গা ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু পুলিশ কর্মকর্তাদের ভারতে চলে আসা ও আশ্রয় প্রার্থী হওয়ার ঘটনা এই প্রথম। রয়টার্স মিয়ানমারের ওই চিঠির একটি কপি পাওয়ার পর পর্যালোচনা করে দেখেছে, সেখানে মিয়ানমার কর্তৃপক্ষ ৮ পুলিশের সীমান্ত অতিক্রম করার তথ্য পেয়েছে। তাদের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও রয়েছেন। ৪ জনের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। সীমান্ত জোরদারের বিষয়ে মিজোরামের আরেক জেলা সারচিপের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কুমার অভিষেক জানান, সম্প্রতি মিয়ানমার সীমান্ত পার হয়ে এক নারী ও এক শিশুসহ ৮ জন ভারতে প্রবেশ করেছেন। আরও বহু মানুষ তাদের পথ অনুসরণ করতে পারে বলে মনে করছেন তিনি। মিজোরামের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, গত কয়েকদিনে মিয়ানমার পুলিশ ও তাদের পরিবারের সদস্য মিলে অন্তত ৩০ জন ভারতে প্রবেশ করেছেন। রাতেও কিছু লোক ঢুকেছে। ভারতের ওই পুলিশ কর্মকর্তা বলেন, সীমান্তে ভারতীয় সেনাদের জোর টহল সত্ত্বেও মিয়ানমারের লোকজন ঢুকে পড়ছে। তারা বিভিন্ন রুট দিয়ে আসছে। ছিদ্রযুক্ত সীমান্তের কারণে তাদেরকে আটকানো কঠিন। অন্যদিকে মিয়ানমার থেকে আশ্রয় প্রার্থী বিশেষ করে পুলিশ সদস্যদের পালিয়ে আসায় দোটানায় পড়েছে ভারত সরকার। কারণ মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতের অনুরোধে গত ২ বছর উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে বিদ্রোহী দমনে বহুবার অভিযান চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। জবাবে গত বছর বার্মিজদের প্রথম সাবমেরিন উপহার দিয়েছে ভারত। ভারতীয় ওই কর্মকর্তার মতে, এই মুহূর্তে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে রয়েছে মোদির প্রশাসন। উইঘুর মুসলিমদের অভিনব কায়দায় স্থানান্তর করছে চীন। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন সূত্র জানায়, জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইঘুর মুসলমানদের উপর চীন সরকারের বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে। মুসলিমদের বন্দি করা এখনও থামেনি। চীন সরকার কর্তৃক এসব অত্যাচার নির্যাতনে এখনও কোনো উইঘুর মুসলিম প্রতিরোধমূলক কিংবা আত্মরক্ষামূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক বিশেষ রিপোর্টে উঠে এসেছে, চীনের জিনজিয়াং প্রদেশের হাজার হাজার উইঘুর এবং আরও নানা জাতিগত সংখ্যালঘুদের সংখ্যা কমাতে, বিশেষ করে মুসলমানদের সংখ্যা কমাতেই নিজেদের বাড়ি থেকে অনেক দূরে কাজের জন্য পাঠিয়ে দিচ্ছে চীনা কর্তৃপক্ষ। বলতে গেলে এক অভিনব পন্থা অনুসরণ করছে চীন। তবে চীন সরকারের দাবি পুরোটাই অন্যরকম। তাদের ভাষ্যমতে, চীনের পঙ্গা পীড়িত এলাকাগুলোতে বেকারত্বের হার বেশি। এই বেকারত্ব এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যেই এসব চাকরি ও বদলির পরিকল্পনা করা হয়েছে। এদিকে বিবিসির পাওয়া সাক্ষ্য প্রমাণে আভাস পাওয়া গেছে, চীন মুসলমানদের এবং সংখ্যালঘুদের জীবনধারা ও চিন্তা ভাবনায় পরিবর্তন আনার জন্য গত কয়েক বছরে জিনজিয়াং প্রদেশ জুড়ে
যেসব শিবির গড়ে তোলা হয়েছে তার পাশাপাশি এসব চাকরিগুলোর পরিকল্পনা করা হচ্ছে। এই জরিপটি আসলে শুধু চীনের শীর্ষ কর্মকর্তাদেরই দেখার কথা ছিল, কিন্তু দুর্ঘটনাবশত তা অনলাইনে প্রকাশ হয়েছে। চীনের প্রোপাগান্ডা রিপোর্ট, সাক্ষাৎকার এবং বিভিন্ন কারখানা পরিদর্শনের উপর ভিত্তি করে বিবিসি যে অনুসন্ধান চালাচ্ছে তার একটি অংশ হচ্ছে এই জরিপ। একটি ভিডিও ক্লিপে দেখা যায় চীনের উইঘুর, কাজাক ও অন্যান্য সংখ্যালঘুদের তাদের বাড়ি থেকে বহু দূরে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাওয়ার জন্য তাদের জোর করেছে চীন সরকার। এক কর্মকর্তার সাথে উইঘুর স্থানীয় বাসিন্দার কথোপকথনে দেখা যায় উইঘুর ওই বাসিন্দা বলছেন, আমি চাই না আমার মেয়ে এত দূরে চাকরিতে যাক, আমরা তো এখানেই উপার্জন করতে পারছি, আমরা যেমন আছি এই জীবন নিয়েই ভালো থাকতে চাই। কিন্তু তারপরও তাদের উপর সরকার থেকে চাপ দেওয়া হতে থাকলো এবং শেষ পর্যন্ত বুঝাই না কাঁদতে কাঁদতে রাজি হন, বলেন আমি যাব যদি অন্যরাও যায়। ভিডিওটি শেষ হয় বুজাইনাপের মার কাছ থেকে কান্না করতে করতে যখন সে বিদায় নেয়। বুজাইনাপ এবং অন্যরা তাদের পরিবার এবং সংস্কৃতি পেছনে ফেলে রেখে অন্যত্র চলে যাচ্ছেন। বিদায় নেওয়ার 3 মাস পর বুজাইনাপকে এক টিভি অনুষ্ঠানে আনহুইতে হুয়াফু টেক্সটাইল কোম্পানিতে কাজ করতে দেখা যায়। তদন্তের বিরোধিতা করে নিজেকেও অপরাধী বানাচ্ছে আমেরিকা। ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্তের বিরুদ্ধে মার্কিন অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, আমেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তদন্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে কার্যত ইসরায়েলের সঙ্গে নিজেকেও অপরাধী হিসেবে তুলে ধরেছে। এই ধরনের অবস্থান দখলদার ইসরায়েলকে যুদ্ধাপরাধ চালিয়ে যেতে উৎসাহ দেবে বলে তিনি মন্তব্য করেন। হামাস মুখপাত্র আরও বলেন, তদন্তের বিরোধিতা করার কারণে ইসরায়েল নিজেকে যে কোনো আইনের ঊর্ধ্বে বলে মনে করবে এবং নির্দ্বিধায় অপরাধ চালিয়ে যাওয়ার সাহস পাবে। এর ফলে এই ধরনের অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও দায়ী থাকবে। ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যে তদন্তের উদ্যোগ নিয়েছে, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধেই থাকবে বলে ওয়াশিংটন ঘোষণা করার পর এই প্রতিক্রিয়া দেখালো হামাস। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বলেছেন, নয়া মার্কিন সরকারও ইসরায়েলি অপরাধ তদন্তের বিরোধিতা অব্যাহত রাখবে। আইসিসির কৌঁসুলি ফাতো বেন সৌদা ফিলিস্তিন ভূখণ্ডে সম্ভাব্য যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে তদন্ত শুরু হতে যাচ্ছে বলে জানানোর পরপরই ফোন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। 2019 সালের ডিসেম্বরে বেন সৌদা বলেছিলেন, প্রাথমিক অনুসন্ধানে পশ্চিম তীর ও গাজায় যুদ্ধাপরাধ সংগঠিত হওয়ার তথ্য উপাত্ত মিলেছে। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল প্রতিষ্ঠার পর দখলদারেরা এই পর্যন্ত বহু মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। ইরানকে মোকাবিলায় ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানকে মোকাবিলায় নিজেদের দুর্বলতার কথা স্বীকার করেছে। লেবাননের দৈনিক আল আখবার এই খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, মোসাদ তাদের রিপোর্টে বলেছে, 2015 সালে ইরানের সঙ্গে 6 দেশের পরমাণু সমঝোতা সইয়ের সময়ের চেয়েও এখন ইসরায়েলের অবস্থা অনেক খারাপ। ইরানের মোকাবিলায় তারা আসলেই পরাজিত হয়েছে। গোয়েন্দা সংস্থাটি আরও বলেছে, মোসাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানানো হয়েছে যে ইরান এই সময়ের মধ্যে সামরিক শক্তি জোরদার করেছে এবং এই অঞ্চলে নিজের প্রভাব ও অবস্থান আগের চেয়ে শক্তিশালী করেছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে ইহুদিবাদী নেতাদের অযোগ্যতাই ইরানের মোকাবিলায় ইসরায়েলের ব্যর্থতার কারণ। মোসাদ বলছে, এর আগে আর কখনোই এমন বাজে অবস্থায় ছিল না ইসরায়েল। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে, বিশেষ করে পরমাণু ক্ষেত্রে ইরান যে অভিজ্ঞতা অর্জন করেছে তা কেড়ে নেওয়া সম্ভব নয় বলেও গোয়েন্দারা স্বীকার করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।